নমস্কার, আমি ডক্টর সম্বিতা মুখার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকের আমার বিষয় হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা অল্প বিস্তর সবাই শুনেছেন, সবাই জানেন, কারণ একটা খুবই কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন। যদি এইটা এভাবেও না জানেন তাহলে সুচুইবাই তো নিশ্চয়ই সবাই শুনেছেন, সবাই জানেন। অনেকে দেখবেন নিজেদের মধ্যে কথা বললে বলে যে ওর একটু পরিষ্কার পরিষ্কার বাতিক আছে, ও একটু ধোয়াধুয়ি বেশি করে, ও একটু পরিষ্কার রাখতে চেষ্টা করে, হ্যাঁ, বারবার করে হাত ধোয়। এই জিনিসগুলো কিন্তু এখন বেশ মানুষের মধ্যে কমন একটা প্রবলেম তৈরি করছে। যতক্ষণ পর্যন্ত এগুলো আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে না, আমরা এর বাইরে এইগুলো থাকা সত্ত্বেও আমরা অন্যান্য কাজকর্ম করতে পারছি, অফিস যাচ্ছি, পড়াশোনা করছি, কাজকর্ম করছি, ঠিক করে খাওয়া দাওয়া করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খুব এই জিনিসগুলো নিয়ে ভাবছি না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় যে ওই সমস্যাটা নিয়েই আমরা সারাদিন জর্জরিত এবং অন্য কোনো কাজই আমরা মনোযোগ দিয়ে করতে পারছি না। কতগুলো উদাহরণ দিই প্রথমে, তারপর আমি আপনাদের বুঝিয়ে বলছি বিষয়টা কীরকম। ধরুন রামবাবু বাজারে গিয়ে বাজারের থলেটা যখন বাজার করে ফেরত আসেন এবং বাজারের থলেটা থেকে শুরু করে বাজারের জিনিসপত্রগুলো শুরু করে এমনকি উনি যে মানিব্যাগটা নিয়ে যান সেটাও উনি মোটামুটি ধোন। মানিব্যাগের ভেতরে যে টাকাগুলি উনি মাছালা কিংবা সবজিওয়ালার কাছ থেকে পেয়েছেন সেই টাকাগুলোও পারলে ধরতে পারলে ভালো হয়, কারণ ওনার সবটাতেই মনে হচ্ছে যে বাজারে অনেক লোকজন ছিল এবং গা ঘেঁষাঘেঁষি করে জিনিসপত্র কেনা হয়েছে। ওই সবজিওয়ালার হাতে ওই টাকা কতবার ঘুরেছে, সেই নোংরাগুলো সব আমার হাতে লেগেছে, আমার জামা কাপড়ে লেগেছে এবং মানিব্যাগে রাখা অন্য টাকা পয়সাগুলোতেও লেগেছে। ফলে সবটাই ধুয়ে ফেলতে পারলে বোধহয় ব্যাপারটা জার্ম ফ্রি হয়ে যাবে এবং ভালো থাকবে। অনেক সময় আবার দেখা যায় যে ধরুন একটি বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে ভালোই মেধাবী, পড়াশোনা করে, সব পড়া পারে, কিন্তু কখনোই সে পরীক্ষার হলে আর শেষ করে আসতে পারছে না। কারণ একটা অঙ্ক করার পরে সে 3বার 4বার করে চেক করে পরের অঙ্কে যাচ্ছে, আবার সেই অঙ্কটা 4-5 বার করে চেক করে তারপরের অঙ্কে যাচ্ছে। হয়তো সবগুলো অঙ্কই তার পারার কথা, সবগুলো অঙ্কই সে পারে, সবগুলো অঙ্কই সে জানে, অথচ সে 2 ঘন্টায় মাত্র 4টে কি 5টা অঙ্ক করে আসছে এবং নাম্বারটা খুবই কম পাচ্ছে। আবার অনেক সময় কীরকম হয় যে ধরুন একজন সংসারী মানুষ, বহু বছর ধরে সংসার করছেন, রান্নাবান্না করছেন, অথচ উনি রান্না করে বেরিয়ে আসার পরে বসেছেন খাটে হয়তো একটু জিরোবেন বলে, আবার রান্নাঘরে যাচ্ছেন, গিয়ে দেখছেন যে হ্যাঁ গ্যাসের নবটা বন্ধ করেছি তো দেখেনি বাবা, আবার এসে বসে আবার ভাবছেন, শুয়ে পড়েছেন হয়তো রাত্রে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে, না আরেকবার দেখে আসি যদি গ্যাসের নবটা জ্বালানো অন করা থাকে। এরকম করতে করতে এই জিনিসগুলো বাড়তে 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 কিন্তু দৈনন্দিন জীবনটাকে একেবারেই জর্জরিত করে ফেলতে পারে। প্রথমে বলি অবসেশনের কথা। অবসেশন কি? অবসেশন হলো কোনো চিন্তা, যে চিন্তা আপনার মাথায় বারবার করে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা হতে পারে, কোনো বিষয় হতে পারে, কোনো ছবি হতে পারে, হ্যাঁ, ফলে এই যে বা কোনো আর্য হতে পারে, মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অস্বস্তিকর, এবং আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নিয়ন্ত্রিত হচ্ছে না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা খুবই অযৌক্তিক, যুক্তি দিয়ে এটাকে বিচার করা যায় না, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। সবচেয়ে বড় কথা কি জানেন তো? সেটা হচ্ছে যে এমনি আমরা অনেক রকম চিন্তা করি, কিন্তু যদি চিন্তা একটা ডিস্ট্রেস তৈরি করে তাহলে তো আর ভালো লাগে না। এই অবসেশন হলো এমন চিন্তা যেটা কিন্তু আপনার মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি করবে এবং আপনাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলবে। আর এই উদ্বিগ্নতাটা এমন যে আপনি এটাকে কাটিয়ে উঠতে চেষ্টা করেও পারবেন না। ওই যে বললাম যে বুঝতে পারছেন অমূল্যক, বুঝতে পারছেন অযৌক্তিক, কিন্তু মাথা থেকে কিছুতেই ব্যাপারটা সরানো যাচ্ছে না। অনেক সময় এমন হয় যে ধরুন এই যে আমি বললাম কিছু বিষয় নিয়ে কিছু ইমেজ কাজ করে, কিছু আর্ট কাজ করে, অনেক সময় কিন্তু এই রিপিটেটিভ থটস বা এই বারবার যে অমূলক চিন্তা তার মধ্যে সেক্সুয়াল কন্টেন্টও থাকে। সেক্ষেত্রে কি হয়, ভেতরে একটা গিল্ট কাজ করে যে আমি কি এত খারাপ, আমি কি এগুলো নিয়ে সারাদিন ধরে ভাবছি, আমি কি এত ছোট মনের মানুষ। আসলে এটা কিন্তু খারাপ বা ছোট মনের মানুষের পরিচায়ক নয়, আপনার রোগের জন্যই এটা হচ্ছে এবং এটা আপনার মধ্যে দীর্ঘদিন একটা ডিস্ট্রেস তৈরি করছে এবং আপনি সারাক্ষণ একটা অস্বস্তি, একটা উদ্বিগ্নতা, একটা অ্যাংজাইটির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন।
অনেক সময় দেখা যায় যে এই যে আপনার দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটাকে কমানোর জন্য আপনি কোনো না কোনো আচরণ করলেন এবং প্রথম দিকে সেই আচরণ করে কিছুটা আপনি তৃপ্তিও পেলেন। কিন্তু সেই আচরণটা বাড়তে 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 এতটাই বেড়ে গেল যে তখন ওটা আপনাকে খুব সাময়িক তৃপ্তি দিচ্ছে, কিন্তু আচরণটাকে বারবার না করলে আপনি একটা সাংঘাতিক অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন এবং একটা উদ্বিগ্নতা তৈরি করছে। এটা অনেকটা না মানে একটা চক্রের মতো। ধরুন আপনার মধ্যে একটা মানে আর কি দুশ্চিন্তা এসছে, একটা অমূলক চিন্তা এসছে এবং সে একটা উদ্বিগ্নতা তৈরি করছে। সেটাকে কমানোর জন্য আপনি কোনো আচরণ করছেন এবং সাময়িক একটা তৃপ্তি পাচ্ছেন। আবার সেই আপনার অস্বস্তি, আবার সেই দুশ্চিন্তা, আবার সেই সেটা কমানোর জন্য একটা আচরণ, আবার ক্ষণিক তৃপ্তি। এইভাবে না সাইকেলের মধ্যে ঘুরতেই থাকে। এই সাইকেলটাকে যদি আপনি ব্রেক করতে না পারেন তাহলে কিন্তু খুবই মুশকিল। এই যে যেরকম কতগুলো উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে আমরা একই চিন্তা বারবার আসছে, সেরকম একই আচরণও বারবার করতে পারি। হ্যাঁ, দুটোই থাকে তাহলে সেটাকে মিলিয়েই আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলছি। যেমন ধরুন আপনি চিন্তা করতে চাইছেন না, তাও আপনার স্বামী কিংবা ছেলে মেয়ে স্কুলের জন্য বেরোচ্ছে বা অফিসের জন্য বেরোচ্ছে, তখন আপনার মনে হচ্ছে যে ওরা বাইরে গেলে একটা দুর্ঘটনা ঘটবে, বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। ভীষণ রকম আপনার মধ্যে উদ্বিগ্নতা তৈরি করছে। আপনি বুঝতে পারছেন যে একেবারেই অযৌক্তিক, রোজ যাচ্ছে, স্কুলের বাসে যাচ্ছে বা বাড়ির গাড়িতে যাচ্ছে, এরমভাবে মানে সম্ভাবনাটা থাকলেও খুবই কম, কিন্তু তা সত্ত্বেও আপনি মাথা থেকে সেটা সরাতে পারছেন না এবং ভীষণ রকম দুশ্চিন্তা। তখন আপনি কি করছেন? আপনি ঠাকুরের সামনে গিয়ে বারবার করে হাত জোড় করে বলছেন, না ওদের ভালো রেখো, যাতে কোনো অসুবিধা নেই। অনেক সময় এমন হয় যে এই যে হাত জোড় করে নমস্কার করা, সেটাও কিন্তু একটা সংখ্যায় পরিণত হয়। মানে ধরুন আমি বলছি, যেমন অন্যান্য মানে কখনো কখনো দেখা যায় যে 3বার আমাকে এটা বলতে হবে, 6বার বলতে হবে, 8বার বলতে হবে, 10বার বলতে হবে। 10বার না বললে বুঝি একটা ক্ষতি হয়ে যাবে, যদি আমি 10বারের কম বলি তাহলে বোধহয় একটা বড় ক্ষতি হয়ে যাবে। এরম করে এই সংখ্যাটা কিন্তু কখনো কমতে থাকে না, বাড়তেই থাকে। আবার আরেকটা উদাহরণ দিই, দেখবেন অনেক এই যে সূচিবাই কথাটা বললাম, এদের মধ্যে একটা পরিষ্কার পরিষ্কার বাতিক থাকে। সেই দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই থাকতে চাই, কিন্তু যদি এটা রোগের জায়গায় যায় তাহলে কিন্তু তখন আর স্বাভাবিক চিন্তাধারাগুলো বা স্বাভাবিক চিন্তাভাবনাগুলো কিন্তু থাকে না। একটা উদাহরণ দিই, ধরুন আপনার বাড়িতে একজন খুবই প্রিয় বন্ধু এসেছে, কিন্তু তাকে আপনি ঠিক মন খুলে বসতে দিতে পারছেন না, বা ও যে গিয়ে বাড়িটা ভালো করে দেখছে, বিভিন্ন জিনিসপত্র, সাজানো জিনিসপত্র ঘুরিয়ে ঘুরিয়ে হাতে নিয়ে দেখছে, কোনোটাই ঠিক আপনি পছন্দ করতে পারছেন না। কারণ আপনার মনে হচ্ছে যে বাইরে থেকে এসেছে, হাতে নোংরা আছে, জার্ম আছে, বা পাবলিক ভেহিকেলে এসেছে, হয়তো জামা কাপড়ে জার্ম আছে, যেখানেই বসবে সেই জায়গাটা নোংরা হয়ে যাবে, সেখানে জার্মটা লেগে যাবে। তাহলে ওইটার মধ্যে আমার যদি ছেলে মেয়ে বা আমার হাজবেন্ড বা আমার নিকট কোনো মানুষ বসে, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এবার এই অস্বস্তি আপনার মধ্যে এতটাই বেশি তৈরি করছে যে আপনি যে ওনাকে বলবেন যে তুমি ভালো করে বসো, বা আপনি নিজেও এখানে কনসেন্ট্রেট করতে পারছেন না। উনি কিছু বলছেন, কিছুটা আপনি শুনছেন, কিছুটা আপনি শুনছেন না। আপনার মন পড়ে রয়েছে যে ওখানে বুঝি নোংরা লেগে গেল। শুধু তাই নয়, মানুষটি চলে যাওয়ার পরে আপনি ওই বেড কাভার, পিলো কাভার, এমনকি পারলে আপনি হয়তো পাপোশটাও আপনি ধুয়ে ফেলেন বা পরিবর্তন করে ফেলেন। এইরকম জায়গায় গিয়ে কিন্তু ব্যাপারটা দাঁড়ায়। অনেক সময় এই যে বললাম যে এই যে আপনার রিপিটেটিভ যে থটগুলো আছে, সেগুলোকে নিউট্রালাইজ করবার জন্য রিপিটেটিভ বিহেভিয়ারও আমরা দেখতে পারি। সেই বিহেভিয়ারগুলোও কিন্তু অদ্ভুত। রিপিটেটিভ থটও অনেক রকম হয়। আমি খুব আর কি যেগুলো আমরা সবসময় দেখি এরম বললাম। অনেক সময় দুশ্চিন্তাগুলো এমন অদ্ভুত অমূলক হয়, সেগুলো মানে শুনলে হয়তো কখনো কখনো মনে হতে পারে যে এরকম কি হতে পারে, সত্যিই হতে পারে। আমার কাছে একটি মেয়ে দেখাতে আসে, বাচ্চা মেয়ে। সে রাস্তায় প্রায় হাঁটতে ভয়ই পায়, কারণ তার একটা প্রচণ্ড আতঙ্ক যে রাস্তায় পাশ দিয়ে কেউ হেঁটে গেলে তার মনে হয় সে বুঝি ওকে ছুঁয়ে দিয়েছে এবং সে বুঝি ওর গায়ে হাত দিচ্ছে। ফলে আস্তে আস্তে আতঙ্ক করতে করতে প্রায় রাস্তায় বেরোনোই বন্ধ করে ফেলেছে। আরেকজন আছে যিনি হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতে ভীষণই ভয় পায়, কারণ রাস্তার মধ্যে নোংরা আছে, সেগুলো চটিতে লেগে যাবে, সেই চটি নিয়ে এসে বাড়িতে এলে বাড়িতে যেখানে রাখবে সেখান থেকে চারদিকে ছড়িয়ে যাবে। তার থেকে উনি বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছেন, কিংবা যেদিন
একটা দিন কোনো জরুরি দরকারে বেরোচ্ছেন, সেদিনকার বাড়িতে এসে জুতো থেকে শুরু করে জামা কাপড় সব ধুচ্ছেন, নিজে বারবার করে স্নান করছেন, কিন্তু স্নান করেও তার নিস্তার নেই। স্নান করে বেরিয়ে এসে মনে হচ্ছে না ভালো করে পরিষ্কার করা হলো না, আবার স্নান করতে হবে। হ্যাঁ, তো এই যে একটা অসুবিধা, যে এই যে একটা মানে উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, এবং সেই উদ্বিগ্নতাটাকে কমানোর জন্য এই যে একটা রিপিটেশন অফ বিহেভিয়ার বা একই কাজ আমাদের বারবার করে করতে হচ্ছে, এতে কিন্তু আপনার যে এনার্জিটা সেটা খুব তাড়াতাড়ি লস হচ্ছে, আপনার মধ্যে একটা ইরিটেবিলিটি কাজ করছে, এবং শুধু তাই নয়, কিছু দিন এটা চলতে থাকলে সেই এনার্জি কিন্তু আর থাকে না, তখন খুব অসহায় লাগে, মনে হয় যে আমি কি সারা দিন এইটা নিয়েই চলে যাবে, আমার কি কোনো কিছু অন্য কিছু ভাবতে পারবো না, কোথাও শান্তি পাবো না, কোনো কিছু শুনে ভালো লাগছে না, কোনো কিছু দেখে ভালো লাগছে না, কিছু ভালো করে খাওয়া যাচ্ছে না, গল্প করা যাচ্ছে না, এবং এটা থেকে মনে হয় সবসময় মনে হয় যে আর বুঝি এখান থেকে বেরোনো যাবে না, এবং তখন কিন্তু ভীষণ রকম মন খারাপ হয়, লো মুড হয়, কান্নাকাটি হয়। তো এই জায়গা থেকে বেরোতে গেলে যেটা প্রথমত বলবো, দেখুন কেন ওসিডি হয় এটার ঠিক মানে একেবারে নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও গবেষণার পরে বৈজ্ঞানিকরা মনে করেছেন যে কয়েকটি সাধারণ কারণ আছে, যে সাধারণ কারণে ওসিডি হতে পারে। যেমন হচ্ছে যে নিউরোকেমিক্যাল, যদি ব্রেনের নিউরোকেমিক্যালে যদি ডিসব্যালেন্স হয়, মোস্টলি সেরোটোনিনের যদি সিক্রেশনের মধ্যে তারতম্য ঘটে, তাহলে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। আবার অনেক সময় মনে করা হচ্ছে যে এটা জিনগত কারণেও হতে পারে, বাড়িতে বাবা মা কিংবা নিকট কোনো আত্মীয়, ঠাকুমা দিদিমা পিসি কাকা কারোর মধ্যে থাকলে বাচ্চার মধ্যে চলে আসার কিন্তু একটা সবসময়ই প্রবণতা বা চান্স থেকেই যাচ্ছে। হ্যাঁ, তো এবার এইগুলো জানার পরে যেটা কথা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বাঁচবো কী করে। কারণ যদি ধরুন এই যে আপনাদের এতগুলো উদাহরণ দিলাম, হ্যাঁ, আরেকটা উদাহরণ আমার খুব মনে পড়ছে, যেটা আপনাদের সাথে শেয়ার করি। একটি বাচ্চা ছেলে খুবই ভালো কাজ করে বিদেশে একটি সংস্থায়, কিন্তু তার রাস্তায় বেরোলেই মনে হয় যে বোধহয় তাকে পাশে যে কুকুরটা হেঁটে গেল সে বোধহয় কামড়ে দিল, সে বোধহয় চেটে দিল, এবং বারবারই সে পায়ের থেকে তার প্যান্টটাকে তুলে সে বারবারই দেখছে যে ওটার মধ্যে সত্যিই চেটে দিল না তো, সত্যিই কামড়ে দিল না তো। এরম করতে করতে তার এই ভীতিটা এমন জায়গায় চলে গেছে যে সে আর রাস্তায় বেরোতেই পারছে না, তার মনে হচ্ছে যে রাস্তায় বেরোলেই বোধহয় এরকম হবে, তার থেকে বাড়িতে থাকাই ভালো। এবং মানে খুবই ভালো সংস্থায় কাজ করার সত্ত্বেও প্রায় কাজটা যেতে বসেছে, এরম একটা অবস্থা। তাই যদি এই যে আমি বলছি, এর মধ্যে যদি আপনারা কেউ এইগুলো মনে হয় যে হ্যাঁ আমাদের এরকম সঙ্গেও ঘটছে বা আমাদের নিকট কোনো আত্মীয়র সঙ্গেও ঘটছে, তাহলে কিন্তু সবসময় তাকে পরামর্শ দেবেন চিকিৎসকের কাছে আসার জন্য। এর কিন্তু খুবই ভালো চিকিৎসা আছে, যদি মানে চিকিৎসকের সুপরামর্শ নেওয়া হয় এবং ঠিকমতো করে ওষুধ খাওয়া হয় এবং সাইকোথেরাপি করা হয়। সাইকোথেরাপির মধ্যে মোস্টলি কগনিটিভ বিহেভিয়ারি থেরাপি করানো হয় এবং রিপিটেটিভ বিহেভিয়ারের জন্য এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন করানো হয়। এইগুলোকে যদি রেগুলার ফলো করা হয়, ওষুধ যদি ঠিক করে খাওয়া হয় এবং যেরমভাবে থেরাপিস্ট বলে দিচ্ছেন সেইভাবে যদি চলা যায়, তাহলে কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এই যে একটা উদ্বিগ্নতা, এই যে অস্থিরতা, সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব, এবং সুস্থ স্বাভাবিক জীবন কিন্তু বজায় রাখা সম্ভব। তাই আপনাদের প্রত্যেককেই বলবো, যদি আপনাদের মধ্যে এরকম কোনো অসুবিধা আপনারা মানে অনুভব করেন কিংবা আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে অনুভব করেন, তাহলে কিন্তু তাদের মানে একদমই একটা পরামর্শ দিন যে তারা যেন সুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। নমস্কার।